দেখুন, আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন বিজেপির সরকার। এমনিতেই ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলিতে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ, খুন লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে। সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল গতকালের মহারাষ্ট্রের ঘটনা এবং তারপর আজ ইন্দোরের ঘটনা। মহারাষ্ট্রে পুলিশ অফিসার, বিজেপি গভর্নমেন্ট পুলিশ অফিসার 5 মাস ধরে ধর্ষণ করেছে এক তরুণী চিকিৎসককে, আত্মহত্যা করেছেন। আর ইন্দোরে আইসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বকাপ খেলতে, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া টিম তারা রয়েছেন ইন্দোরে। হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন দুজন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার। তাঁদের শ্লীলতাহানির অভিযোগ। ভাবুন, তারা সঙ্গে সঙ্গে এসওএস মেসেজ পেয়ে ছুটে এসছেন তাদের টিমের সিকিউরিটি ম্যানেজার ড্যানি সাইমন্স। তারপরে পুলিশে খবর গেছে, পুলিশ এসছে, পরে বলছে কাউকে নাকি ধরেছে। সে আসল কুকীর্তিকারী না অন্য কেউ সে এখনো জানা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার টিম, মহিলা টিম ভারতে বিশ্বকাপ মহিলা ক্রিকেট খেলতে এসছে, হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে শ্লীলতাহানি মানে কি? মহারাষ্ট্র 5 মাস ধরে পুলিশ অফিসার ধর্ষণ করছেন সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসককে, মানে কি? আত্মহত্যা করছেন মেয়েটি। 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ। ত্রিপুরা বিলোনিয়া আইন ভেঙে বিসর্জন, পুলিশ অফিসার বাধা দিতে গেছেন, মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স বন্ধ করেছেন, মঞ্চ থেকে তাকে নামিয়ে ফেলে মারা হয়েছে। এই তো ডবল ইঞ্জিন সরকার। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, আরো একাধিক হয়েছে। এই রাজ্যে কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেছেন, আজ লজ্জা করছে না? তাদের শাসিত রাজ্যে পুলিশের ধর্ষণের জন্য তরুণী চিকিৎসক ডক্টর সুইসাইড করছে। তাদের শাসিত রাজ্যে ভারতে বিশ্বকাপ খেলতে আসা আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়ার 2 মহিলা শ্লীলতাহানি হচ্ছে ইন্দোরের রাস্তায়, হোটেল থেকে ক্যাফে যাওয়ার পথে। আর ত্রিপুরায় পুলিশ অফিসার রাস্তা আটকে যানজট করে মানুষের অসুবিধা করে সেখানে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে মঞ্চ থেকে টেনে নামিয়ে তাকে মারা হচ্ছে। ফলে এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলির মুখোশ ক্রমশ খুলে যাচ্ছে। এ রাজ্যে আমি আবার বলছি, অত্যন্ত দুর্ভাগ্য, একটা বড় অংশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তারা এই অন্য রাজ্যের, বিজেপি শাসিত রাজ্যের অপকর্মগুলো তারা যথাযথ গুরুত্বের সঙ্গে দেখায় না। ফলে মানুষকে যেন তুলনা করার সুযোগটা কমিয়ে দেওয়া হয়, যাতে এই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাররা বড় বড় কথা বলতে পারেন। মানুষ বুঝছেন, মানুষ জানেন ডবল ইঞ্জিন সরকার, মহিলাদের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা বলে সেখানে কোনো বালাই নেই, এবং
অস্ট্রেলীয় ক্রিকেট দলের মহিলা খেলোয়াড়দের শ্লীলতাহানি করে সারা পৃথিবীর বুকে ভারতের মুখ পোড়ালো মধ্যপ্রদেশের বিজেপির ডবল ইঞ্জিন সরকার। বলছি যে শুভেন্দু অধিকারী আজকে গঙ্গারামপুরে সভা করছেন, সেখানে তিনি বলছেন যে 2026 ডিসেম্বরের মধ্যে বালুরঘাটে 6-0 বিজেপি সরকার হবে, 26 ডিসেম্বরের মধ্যে গঙ্গারামপুরে মেডিকেল কলেজের শিলান্যাসের কাজও শুরু তারা করে দিতে পারবেন। দেখুন, শুভেন্দুবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন, ক্যালেন্ডার পলিটিক্স। 20 সালে দল বদলালেন, তখন বললেন 21-এ আমরা ক্ষমতায় আসব। শুভেন্দুবাবু তারপর দেখলেন 21-এ তো হেরে গেছে, তখন বললেন 23 সালে আমরা পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব। একটা জেলা পরিষদও নিতে পারেননি। তখন বললেন 24 সালে আমাদের লোকসভা সিট বাড়বে। 24 সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভা সিট বিজেপির কমে গেছে, তৃণমূলের বেড়েছে। ফলে ওনাদের যে ব্যর্থতা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, ধারাবাহিকভাবে বিজেপির ব্যর্থতা চলছে, কিন্তু ওই কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন। আগামী বছর সেদিন হারবে, আগামী বছর তখন হারবে, আবার আগামী বছর। ফলে এগুলো হচ্ছে সব ক্যালেন্ডার পলিটিক্সের কাণ্ড কারখানা। ওই গঙ্গারামপুরের সভাতে শুভেন্দু অধিকারী বলেছেন যে রোহিঙ্গা ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে, বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না, বাংলাদেশের মতো এরাজ্যেও হিন্দুর সংখ্যা। দেখুন, শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে, তাহলে তো ইনি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে। তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের, সেন্ট্রাল গভর্নমেন্টের, বিএসএফ এর। তো রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার? অমিত শাহের। রাজ্য পুলিশ সীমান্ত দেখে না। 2, কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে, ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছে, ট্রেনে উঠছিল। একটা গ্রুপ দিল্লি যাবে, একটা গ্রুপ কলকাতায় আসবে। যদি কলকাতা থেকে ধরা পড়তো, আপনারা বললেন রোহিঙ্গা এলো কোথা থেকে, অথচ বোঝা গেল ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল। ফলে শুভেন্দু অধিকারী দিশাহীন রাজনীতি করছেন। তার কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা, সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক, পাহারা দিতে ব্যর্থ। আজকে আরেকটা কথা বলেছেন, সেখানে বলছেন যে উনি কখনো বলেননি যে মুসলিমদের ভোট ওনারা চান না। ওনাদের বক্তব্য হচ্ছে যে মোদী জাত দেখেন না, ধর্ম দেখেন না, খেলার নাম বাগাবাজি। আজকে এই যে মুসলমানদের উনি নাকি এই বলেননি ওই বলেননি, আপনারা ফুটেজগুলো দেখলেই তো বুঝতে পারবেন। এখানে উনি কি বলছেন সেটা বড় কথা নয়, আমি কি বলছি সেটাও বড় কথা নয়। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। তো সুতরাং আপনারা আপনাদের আর্কাইভ থেকে চালান। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রাজশেখর মান্তার সেই রক্ষা কবচ আজ নেই। ফলে এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম 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 একটু একটু পাওয়া যাবে। যোগী মডেলকে হাতিয়ার করে বলছেন যে সকালে জমা বিকেলে খরচ, দুষ্কৃতীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বক্তব্য। দেখুন, এগুলো সব মানে অবান্তর কথা। ল অ্যান্ড অর্ডারে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে উত্তরপ্রদেশ। একের পর এক ঘটনা ঘটে চলেছে, একের পর এক। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের রিপোর্টেও মানতে বাধ্য হচ্ছে যে উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ অপরাধমূলক ঘটনা ঘটছে। শুধু উত্তরপ্রদেশ নয়, যেগুলিতে বিজেপি আছে পরপর পরপর অপরাধমূলক ঘটনা ঘটছে। সুতরাং এই যে কথাগুলি শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন, এগুলো মানুষকে বিভ্রান্ত করা, সস্তা নাটকের সংলাপ। এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গের মানুষ জানেন 34 বছরের থেকে ভালো আছেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন অন্য রাজ্যের থেকে ভালো আছেন। ফলে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকেই তৃণমূল কংগ্রেসকে আবার সরকার পরিচালনার দায়িত্বে চতুর্থবারের মতো বেছে নেবেন। উনি বলছেন যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যখন সংখ্যালঘুদের পাড়ায় যায়, তখন সেখানে বলা হয় যে জয় শ্রীরামের পার্টি এসেছে
এদেরকে ঢুকতে দেবো না, ভোট দিতে দেবো না, এটাই হচ্ছে সমস্যা। এটা আমাদের সমস্যা তো নয়, আমরা সব হিন্দু মুসলমান খ্রিস্ট সকলকে নিয়ে আমরা পলিটিক্স একসঙ্গে থাকে সমাজে, ধর্ম যার যার, সমাজ সবার। এই হিন্দু মুসলমান ভেদাভেদটা কে করেছে? শুভেন্দুবাবু বা বিজেপি করেছে। তো তারা যদি দিনের পর দিন একটা সম্প্রদায়কে অপমান করেন, উপেক্ষা করেন, খাটো করেন, তো তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে না? আজকে হঠাৎ ভালো কথা, নরম নরম কথা এসব বললে কেউ বিশ্বাস করবে? সবাই বুঝবে সামনে ভোট আসছে বলে এখন এসব নাটক করা চলছে। আর একটা জিনিস বলুন তো, এই সুকান্তবাবু আর শুভেন্দুবাবুকে একসঙ্গে দেখা যায়, তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায় না কেন? সুকান্তবাবু আর শুভেন্দুবাবুকে একসঙ্গে দেখা যায়, কিন্তু তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষকে দেখা যায় না। ভালো করে দেখবেন তো, একদম দূরবীন লাগিয়ে দেখবেন, ওই তো শুভেন্দু, ওই তো সুকান্ত, কিন্তু দিলীপ কই, শ্রমিক ভট্টাচার্য কই, দেখা যায় না। ওদের মধ্যে গোষ্ঠী আছে। সুকান্তবাবু আর শুভেন্দুবাবু, ওদের দুজনকে আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। সুকান্ত মজুমদার গঙ্গারামপুরে বলছেন যে যে পুলিশ মানুষকে সুরক্ষা দিতে পারে না সেই পুলিশকে মানবো কেন, কারণ পুলিশের অনুমতি ছাড়া। না না, ওনারা পুলিশকে মানেন না, আমরা জানি। ওই যে সুকান্তবাবু বলেছেন না পুলিশকে মানবো কেন, আমরা ত্রিপুরায় তো দেখলাম, বিজেপির ত্রিপুরা বিলোনিয়া, সেখানে শোভাযাত্রা যাচ্ছিল বিসর্জনের, রাস্তায় আইন ভেঙে, যানজট, তীব্র শব্দ, পুলিশের অফিসার বলেছেন এভাবে করবেন না আর সাউন্ডটাকে কমান, তাকে মঞ্চ থেকে এনে ফেলে মারা হলো। তো সুকান্ত মজুমদাররা যে পুলিশকে মানি না এই যে বলবেন, তো একটু খেয়াল রাখবেন কোথায় দাঁড়িয়ে বলছেন। আর আপনাদের রাজ্যে সেখানে পুলিশ মার খাচ্ছে, পুলিশকে নামিয়ে মারা হলো, সে ভিডিও নিশ্চয়ই সুকান্তবাবুরা দেখেছেন। ত্রিপুরা প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে যে ওসি মার খেলো, তারপরে যে পুলিশ বাহিনী গেল, তাদেরকে সেখান থেকে ঢুকতে দেওয়া হলো না, সরিয়ে দেওয়া হলো। ওখানে বিরোধী যারা রয়েছেন বা ওখানকার লোকাল পাবলিকও বলছে যে যেহেতু এই ক্লাবের কর্মকর্তারা সবাই বিজেপির সাথে সংযুক্ত, তাই নাকি পুলিশ ব্যবস্থা নিতে দেরি করছে তাদের পুলিশ আক্রান্ত হওয়ার পর। আমরা তো সেই খবরই পাচ্ছি ত্রিপুরা থেকে আমরা যা যা অভিযোগ পেয়েছি, যে ক্লাবটিকে নিয়ে গন্ডগোল, সেটি ওখানকার শাসক দল বিজেপির সঙ্গে যোগাযোগ আছে বলে অভিযোগ আসছে। সেই কারণেই তাদের এত সাহস হয় যে মঞ্চ থেকে পুলিশ অফিসার ওসিকে টেনে নিয়ে ফেলে মারার। ওসি যখন বাড়তি পুলিশ ফোর্স আনছে, পুলিশ ফোর্স কাজ করতে পারছে না, তার কারণ তারা আটকে দিচ্ছে, রাজনৈতিক দল, শাসক দল, তারা পুলিশকে কাজ করতে দিচ্ছে না। এখানে যারা বড় বড় কথা বলে, এখানে তো পুলিশ রাজধর্ম পালন করে, নিরপেক্ষভাবে কাজ করে। তো ত্রিপুরায় তো পুলিশকে কাজই করতে দেওয়া হলো, ওসিকে ফেলে মারা হলো, তারপরে ফোর্স এলো, কিন্তু তাদেরকে কাজই করতে দেওয়া হলো না, কারণ ওই জায়গাটা বিজেপি নিয়ন্ত্রণ করে। এসএসকেএম এর ইনসিডেন্টে আজকে নবান্নে একটা মিটিং ছিল, সেখানে রাজ্যের মুখ্য সচিব ছিলেন, মুখ্যমন্ত্রী ওভার টেলিফোন ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু তাতে তৎপরতা এবং সক্রিয়তার সঙ্গে নজরদারি নেই। যদি থাকতো তাহলে কিভাবে এসএসকেএম এর ট্রমা সেন্টারের পুরুষ শৌচাগারে এই ঘটনা ঘটতো? দেখুন, একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত অপরাধজনক ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আরও যাতে গোটা সিস্টেমটাকে আঁটোসাঁটো করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন, তার মনিটরিং ইত্যাদি। এত বড় একটা কাঠামোয় কাজ চলে, কোথাও যাতে কোনো ফাঁক না থাকে, যাতে কোনো বিকৃত কাম, কোনো বাজে লোক, অসাধু লোক কোনো সুযোগ নিতে না পারে, সে কারণেই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট নির্দেশগুলো দিয়েছেন। আরো যেটা ব্যাপার, মুখ্যমন্ত্রী বলেছেন যে বেসরকারি হাসপাতালগুলোতে যে কর্মী নিয়োগ হয় সেগুলো বিভিন্ন বেসরকারি এজেন্সি দ্বারা নিয়োগ হয়, কাজেই তাদের যে অন্যায় তার দায় কেন সরকার নেবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাঁশকুড়ার ঘটনার পর যে এজেন্সি ওখানে ডিটেক্ট হয়েছিল যে গোটা ঘটনা ঘটাচ্ছে, তারা এখনো বিভিন্ন সরকারি জায়গায় কর্মী নিয়োগ। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, একটা এত বড় কাঠামো সেটা। এবং আপনারা এটাও খেয়াল রাখবেন, স্বাস্থ্য নিয়ে যখন কথা বলবেন এটা খেয়াল রাখবেন, 11 সালে কটা মেডিকেল কলেজ, কটা হাসপাতাল আর কটা বেড ছিল, আর রোগীর সংখ্যা, উপকৃত মানুষের সংখ্যা কত ছিল।
এখন হসপিটাল, বেড, রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে, ফলে কাজের চাপও বেড়েছে। নিশ্চয়ই নতুন লোকও এসছে, কিন্তু কাজের চাপ বেড়েছে। ফলে একটা অভিযোগ তোলার আগে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। একটা এই পরিকাঠামোটা নানাভাবে প্রশাসন মসৃণতা রাখার চেষ্টা করে। এবার ভালো কাজই বেশি হচ্ছে, নইলে এত এত রোগী, এত মানুষ, এত সেবা, এত পরিষেবা হচ্ছে, তো তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে। এবার সেটা সেই কাঠামোটাকে আরো কিভাবে ফুলপ্রুফ করা যায়, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী আলোচনা করেছে। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন নিয়মিত পুলিশ এবং হাসপাতাল এই দুই ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠবে। এই দুই দপ্তরে গন্ডগোল বেশি হচ্ছে, হেলথ ও পুলিশ দুটো ডিপার্টমেন্টই তো ওনারই হাতে আছে। না, কারণ এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বেশি মানুষের সঙ্গে জড়িত, ফলে আগের জমানার থেকে অত্যন্ত ভালো চলছে। বামফ্রন্ট জমানার থেকে এবং অন্য রাজ্যের সরকারের থেকে এ রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য দুটো দফতরই অত্যন্ত ভালো কাজ করছে। এবার এত বড় কাঠামো, এত মানুষ আসছেন, আপনারা জানেন যে স্বাস্থ্য পশ্চিমবঙ্গে যা যা সুবিধা দেয়, এই স্বাস্থ্যের বাংলার সুবিধাটা পেতে অন্য কত জায়গা থেকে লোক এখানে স্বাস্থ্যের জন্য আসছে। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং একেবারে অভিভাবকের ন্যায্য ভূমিকার মতো, যথোপযুক্ত ভূমিকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ, করণীয়, গাইডলাইন তিনি বলে দিচ্ছেন। হুমায়ুন কবির আবার বলেছেন যে প্রয়োজনে কান্দিতে আরো এক হুমায়ুন কবিরকে দাঁড় করাবে, নাম না করে আপনার দিকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির। আরে আমি মাঝখানে কে, আমাকে আক্রমণ করে কি হবে? সুব্রত বক্সির নামও করেছেন, যে সুব্রত বক্সি আপনাকে নাম না করে আক্রমণ আমি তো নাম করাই বা কি আর না করাই বা কি, আমি তাতে আমার কিছু এসে যায় না। এবার কেন করেছেন সে আমি কি করে জানবো? উনার যা বলার উনি বলে যাচ্ছেন, দল নজর রাখছে, মিটে গেল। রোজ উনি কিছু বলবেন আর তার উত্তর দিতে হবে, সেটার প্রয়োজনীয়তা মনে করছি না। উনি ওনার মতো বলে যাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, রোজ কত কথা বলছেন, হ্যাঁ, কিন্তু সেটা তো দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা যা প্রয়োজন মনে করবেন তারা রিয়াক্ট করবেন। সেখানে আমি রিয়াক্ট করার প্রয়োজন মনে করছি না। তাতেও যদি কেউ রেগে যায় তাহলে খুব মুশকিল। বামেরা বলছে যাদবপুরে ব্যাপক ভোট চুরি হচ্ছে, ব্যবহার হচ্ছে ভুয়া নাম, বাবার সাথে ছেলের নামের মিল নেই, ঠিক নেই। এই বামেরা যেন সব বিষয়ে কথা বলতে গিয়ে ভোটার লিস্ট নিয়ে কথা না বলে সিপিএম, কারণ বৈজ্ঞানিক রিগিং এই শব্দটাই সিপিএম এর জন্য তৈরি হয়েছিল। যত রকম ভোটার লিস্টের কারচুপি আছে, আসল লোককে ভোট দিতে না দেয়া, মৃতের নাম ঢুকিয়ে রাখা, মানে যত রকম কারচুপি আছে সমস্তটা সিপিএম এ বিষয়ে অত্যন্ত দক্ষ। সুতরাং সিপিএম যেন দয়া করে ভোটার লিস্ট নিয়ে কোনো কথা বলতে না আসে। সুকান্ত মজুমদার বলছেন যে খগেন মুর্মুর উপর আঘাত মানে সমগ্র আদিবাসী সমাজের উপর আঘাত, এই আক্রমণ পরিকল্পিত ছিল এবং তাকে খুনের উদ্দেশ্য ছিল। সুকান্ত মজুমদার জানেন তৃণমূল কংগ্রেস এটা সম্পূর্ণভাবে নিন্দা করেছে, আন্তরিকভাবে নিন্দা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে খগেনবাবুকে দেখতে গেছেন। সুকান্তবাবু একটা ছবি দেখাতে পারবেন বিজেপির কোনো মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্যে অপোজিশনের কেউ কোনোভাবে আক্রান্ত হয়েছেন তাকে দেখতে গেছেন, একটা ছবি দেখাতে পারবেন সুকান্ত মজুমদার? দুই, আজকে মনে হচ্ছে আদিবাসী সমাজের উপর আক্রমণ। আর যেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে, সেদিনকে কি মনে হচ্ছিল? সুকান্ত মজুমদার আদিবাসী সমাজকে সম্মান দিচ্ছেন শুভেন্দু অধিকারী? কথা বললে ভেবেই বলুন সুকান্ত মজুমদার কালকা যোগী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে বিজেপি এত মাতামাতি কেন করছে, বিজেপি মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে, 29 তারিখ জেলা ভিত্তিক মিটিং হবে এবং প্রয়োজনে মসজিদে ঘোষণা করবে। এসব নিয়ে আমি করবো তো বিজেপির বিরুদ্ধে বলেছেন,
রাজ্যের মন্ত্রী, আমি তার উপর আবার কি কথা বলবো। লাস্ট একটা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো বিজয় সম্মেলনী করে আসা হলো, আপনাদের 50 জনকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল, কি রিপোর্ট আসছে এখান থেকে? দেখুন, বিজয় সম্মেলনের যে সার্বিক যা রিপোর্ট আসছে সেটা আমাদের দল চুলচেরা বিশ্লেষণ করে দেখছে, কিন্তু প্রাথমিকভাবে এটা বোঝা গেছে স্বতঃস্ফূর্ত সাড়া আছে। একটা হচ্ছে দল এক এবং ঐক্যবদ্ধ একটা পরিবার, দুই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে যে পরিমাণ উপকার পেয়েছেন, ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে সমর্থন করছেন, আর কোথাও যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ কিছু বাকি থাকে ইত্যাদি, তারাও সেটা বলার সুযোগ পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে যে বিজেপির কুৎসা, বিজেপির অবিচার, বঞ্চনা, এগুলোতে মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন। বিশেষ করে একেবারে শেষ দিকে 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। কিন্তু এই যে বাংলা ভাষাকে অপমান এবং পরিযায়ী শ্রমিকদের ডেকে ডেকে সব ধরে এনে হ্যারাস করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া, এটাই গোটা বাংলা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। বিজেপি এটা ভোটের বাক্সে বুঝতে পারে। এটা শোনা যাচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় কোথাও যদি রাস্তা খারাপ থাকে, জল সমস্যা, এই সব নাকি খুঁটিনাটি বিষয়ে রিপোর্ট আকারে জমা দিচ্ছে। দেখুন, এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটাই তো তৃণমূল কংগ্রেস। ধরুন, যেতে যেতে আমি একটি উদাহরণ দিচ্ছি। একটি জায়গায় আমি যেতে যেতে হঠাৎ দেখি রাস্তার কোনো একটা ভেতরে, বেশি রাস্তাটাই অত্যন্ত ভালো, মানে একদম মসৃণ, মানে একটু চওড়া হলে টুক করে প্লেনও নেমে পড়তে পারে, এত সুন্দর রাস্তা। কিন্তু আবার কোনো একটা পকেটে কোনো কারণে একটু পাড়ার মধ্যে গিয়ে মনে হলো সেই জায়গাটা একটু ডিস্টার্বড আছে, মানে রাস্তাটা একটু গর্ত আছে। তো দাঁড়ালাম, সেখানে মানুষ বললেন যে এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে ইত্যাদি, কিন্তু তারা কোনো সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাননি। তারা বলছিলেন, কতখানি মানে প্র্যাকটিক্যাল মানুষ, যে তারা বলছিলেন এই রাস্তাটার আরো একটু ক্ষতি হচ্ছে, কারণ দুপাশে একটা নর্দমা যাওয়া উচিত, কিন্তু অমুক অমুক বাড়ির লোক তাদের কারণে ওই জায়গাটার কাজ করতে দিচ্ছে না। আমি সেদিন গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বের কনসার্নড দফতরে আমি জানাই যে এই জায়গার রাস্তাটা একটু ডিস্টার্বড আছে, এই রাস্তাটা যদি একটু মেরামতের ব্যবস্থা করা যায় এলাকায় সুবিধা হয়, এবং আমি সেটা ছবিও পাঠিয়ে দিই। আমার গাড়ি চলতে চলতেই স্থানীয় নেতৃত্বের ফোন এসে যায় যে কলকাতা থেকে ইনস্ট্রাকশন হয়েছে অবিলম্বে ওইটা ভিজিট করে সারাবার ব্যবস্থা করতে হবে। ফলে যে প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন, সেখানে যেখানে যেখানে মানুষের কোনো অভিযোগ আসছে, সঙ্গে সঙ্গে সেটা দলের নেতৃত্বের কনসার্ন ডেস্ককে জানানো হয়েছে, এবং দলের নেতৃত্ব সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে কমিউনিকেট করে মানুষের সেই অসুবিধাগুলি কীভাবে সমাধান করা যায় সেটা থেকে যে অধিকাংশ জায়গাতেই 99.99% কাজ ঠিকঠাক হয়ে আছে। কোথাও আচমকা হয়তো কোনো সমস্যা হয়েছে, ক্ষতি হয়েছে, সেগুলো যাতে মেরামত করা যায় তার ব্যবস্থা চলছে। বিজেপির তরফে আপনার নাম নিয়ে বলা হচ্ছে কাকদ্বীপে কালীমূর্তি ভাঙা তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্র, নারায়ণ হালদার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অথচ এখানে সবজান্তা বাড়িওয়ালা কুণাল ঘোষ বলে দিল নারায়ণ বিজেপি যুব মোর্চার কর্মী, কুণালের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। আমি যখন বলেছি ও যুব মোর্চার কর্মী, তার মানে ও যুব মোর্চারই কর্মী, আর যুব মোর্চার কর্মী এবং বিজেপি কর্মী বলেই বিজেপিকে আড়াল করতে ওরা বলছে যে ও বিজেপির কর্মী নয়। আমি যখন বলেছি ও বিজেপি করে, তার মানে ও বিজেপিই করে। আর ওর বাড়ির লোক যতবার বলবে ও বিজেপি করে না তৃণমূল করে, ততবার প্রমাণিত হবে যে বিজেপির মুখ রক্ষায় বিজেপি নেতাদের নির্দেশে এই স্টেটমেন্টগুলো হচ্ছে। আর মানে কে বলছে? ওই তো তেওয়ারি কনফেকশনার্স, হ্যাঁ, রাহুল সিনহাকে বলুন না ওই জায়গাটা দিয়ে আবার ভোটে দাঁড়াতে। ও তো অনেক জায়গায় ভোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে। ওই জানেন, পরিব্রাজক পরাজিত, শুধু পঞ্চায়েতে দাঁড়ায়নি। রাহুল সিনহাটা সিনিয়র, রাহুল সিনহার উপর গবেষণা হওয়া উচিত। রাহুল সিনহা ছাত্র যুব বয়স থেকে রাজনীতি করছে, আমি সাক্ষী। রাহুল সিনহার উপর একটা গবেষণা হওয়া উচিত দুটো। একটা হচ্ছে একজন ব্যক্তি সারা পশ্চিমবঙ্গ ঘুরে পুরসভায় দাঁড়িয়েছেন, বিধানসভায় দাঁড়িয়েছেন, লোকসভায় দাঁড়িয়েছেন, তারপরেও প্রত্যেকটি জায়গায় হেরেছেন, 8 থেকে 9 বার হেরেছেন। এটা হারলেন কি করে? মানে এটা কিন্তু একটা গবেষণার মতো। আর দ্বিতীয় গবেষণা, যে বিজেপির দীর্ঘদিনের নেতা তারাও জিততে পারে না, অর্থাৎ মানুষ বিজেপিকে বাংলায় অ্যাকসেপ্ট করে না। তার মডেলও কিন্তু রাহুল সিনহা।
রাহুলদা দেখতে সুন্দর, চুলে ভাঁজ আছে, কিন্তু ভোটে জিততে পারে না। এইটার উপরে একটা গবেষণা হওয়া উচিত। থ্যাংক ইউ।